ইরানের যুদ্ধটাও কিন্তু স্থগিত আছে এই সফরকে কেন্দ্র করে। আপনি যদি আমাকে বলেন যে এই সফরের মূল ইয়াটা কি, থিমটা কি, আমি বলবো বাণিজ্য যুদ্ধের অবসান চাচ্ছে। আমেরিকা আগে চাইছিল চীনকে কোণঠাসা করে কোনো রকম এখানে ওকে ডিমোরালাইজ করা যায় কিনা, কিন্তু চীন এটাকে এমনভাবে ডিলিংস করছে, হাইলি তারা ডিপ্লোমেসি মেনটেন করছে। চীনকে আসলে আর ওইভাবে দমায় রাখা সম্ভব না, বরঞ্চ এখন আমাদের উচিত চীনের সাথে সমানে সমানে ব্যবসা বাণিজ্য করে দুই পক্ষই। চীন আপনি 100 বাচ্চাকে জিজ্ঞেস করবেন, 90 থেকে 92 জন বলবে তারা শিক্ষক হতে চায়। কারণ কি জানেন, চীনের সবচেয়ে মর্যাদার পেশা হচ্ছে শিক্ষকতা। প্রায় 10 বছর পরে চীনে সফর করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটার একটা মাহাত্ম্য আছে। সকলে জানেন নীরবভাবে যুদ্ধ করে যাচ্ছে, প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন এবং আমেরিকা। কিন্তু এই সফর আসলে বিশেষত্ব কি? এখন সম্ভবত চীন ল্যান্ড করেছেন ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ। 2017 সালে লাস্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়েছিলেন। আপনি জানেন সেই সফরে ডোনাল্ড ট্রাম্পের সম্মানের খাতিরে নিষিদ্ধ একটা শহর আছে চীনের, যে শহরের খুবই হাই সিকিউর এরিয়া। এটাতে আসলে তারা কখনই কোনো বিদেশি অতিথি ওইভাবে অ্যালাউ করে না। কিন্তু ট্রাম্পকে কনভিন্স করার জন্য চীন কিন্তু ওই শহরটাতে একটা নৈশভোজের আয়োজন করেছিল লাস্ট 2017 সালের যে সফরে গিয়েছিল। 2026 সাল, এই এক দশক আগে আপনি কল্পনা করেন, 10 বছর আগে চীন তখন কিন্তু আমেরিকাকে পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে ইনভাইট করে নিয়েছে, এবং আমেরিকা কিন্তু চীনকে তার সমতুল্য বিবেচনা করে তখন ওইখানে যায় নাই। এখন যে সফরটায় যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এটা কিন্তু চীনকে তার একেবারে সমকক্ষ বিবেচনা করেই এই দেশে সে যাচ্ছে। এই সফরে এই ইরানের যুদ্ধটাও কিন্তু এই স্থগিত আছে এই সফরকে কেন্দ্র করে। এখানে বিলিয়ন ডলারের একটা এঙ্গেজমেন্ট নিয়ে দুই পক্ষই। আপনি যদি আমাকে বলেন যে এই সফরের মূল ইয়াটা কি, থিমটা কি, আমি বলবো বাণিজ্য যুদ্ধের অবসান চাচ্ছে। সামরিক যুদ্ধ যেমন আমেরিকা ইরানের সাথে করতেছে, চীনের সাথে কিন্তু আমেরিকার লম্বা সময়ের একটা বাণিজ্য যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে। কিছুদিন পর ট্যারিফ বাড়ায়, ওরা ট্যারিফ বাড়াইলে চীন পাল্টা ট্যারিফ আরোপ করে, অর্থাৎ দুই পক্ষ কর যুদ্ধ চলতেছে, ট্যারিফ যুদ্ধ, মানে বিভিন্ন ইস্যুতে তারা এই অর্থনৈতিক যুদ্ধটাকে প্রকাশ্যে অনেক সময় চলে আসছে তাদের। এখন তারা যেটা চাচ্ছে, আমার ধারণা আমেরিকা এবং চীন দুই পক্ষই চাচ্ছে যে এটাকে যুদ্ধের পর্যায়ে না রেখে একটা সমঝোতার পর্যায়ে এনে দুই পক্ষই ব্যবসা বাণিজ্য চালিয়ে নেওয়ার জন্যই মূলত তারা চাচ্ছে। আমেরিকা আগে চাইছিল চীনকে কোণঠাসা করে কোনো রকম এখানে ওকে ডিমোরালাইজ করা যায় কিনা, কিন্তু চীন এটাকে এমনভাবে ডিলিংস করছে, এদের ডিপ্লোমেসি হাইলি তারা ডিপ্লোমেসি মেনটেন করছে। প্লাস হচ্ছে পৃথিবীর অন্য রাষ্ট্রের সাথে চীনের যে ডিলিং সম্পর্ক, এগুলো খুব স্মুথলি ঠান্ডা মাথায় করার কারণে আমেরিকা এখন মেনে নিছে যে না, চীনকে আসলে আর ওইভাবে দমায় রাখা সম্ভব না, বরঞ্চ এখন আমাদের উচিত চীনের সাথে সমানে সমানে ব্যবসা বাণিজ্য করে দুই পক্ষই। তখন কিন্তু চীনের যে অর্থনৈতিকভাবে যতটুকু মর্যাদায় আমেরিকা দেখতো, এখন কিন্তু 10 বছর পরের সেই মর্যাদাটা কিন্তু আর নাই। মানে সেই মর্যাদা কিন্তু এখন আরো অনেক উপরে উঠে গেছে। আমেরিকা এখন চীনকে সমান বিবেচনা করে যাচ্ছে। 3 দিন আগে আমার একজন সহকর্মী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি এই চীন সফর করে আসছে। তো তার কাছে আমি জাস্ট সামারিটা জিজ্ঞেস করলাম যে চীনটাকে কেমন দেখলেন। তো সে যে বিস্তৃত বর্ণনা দিয়েছে এবং আমি যতটুকু এটার উপর স্টাডি করেছি, তাতে এই আমেরিকা যখন বিভিন্ন জায়গায় যুদ্ধ নিয়ে ব্যস্ত, আমি একটা অনুষ্ঠান কভার করেছি বাংলাদেশের এই বনানীর শেরাটন হোটেলে। সেদিন চীন আপনার সৌরবিদ্যুৎ, বাংলাদেশের সব জায়গায় সৌরবিদ্যুৎ বিক্রির জন্য বাংলাদেশের বড় বড় কোম্পানিকে ওখানে ইনভাইট করছে। শুধু এই জায়গায় না, তারা বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে, আমেরিকা যখন বিভিন্ন দেশে যুদ্ধ নিয়ে ব্যস্ত, চীন তখন ব্যবসা নিয়ে ব্যস্ত। চীন, আমার ওই সহকর্মী বলতেছিল, ওই সহকারী অধ্যাপক সাহেব, যে চীন জাতিগতভাবে তার জেনারেশনটা তৈরি করতেছে ব্যবসায়ী জেনারেশন। চীনের সবচেয়ে মর্যাদার পেশা কোনটা জানেন? যেমন আপনার যদি আপনার বাচ্চাকে, আমাদের বাংলাদেশে একটা কমন ফেনোমেনন কি, আপনি জিজ্ঞেস করলেন আপনার বাচ্চাকে যে তুমি কি হবা বড় হলে, এটা আমি নিজে পরীক্ষা করেছি। মানে আমার যেহেতু অনেক স্টুডেন্টের ইনভলভমেন্টের সাথে আমার উঠা বসা, আমি অন্তত 100 জনকে জিজ্ঞেস করছিলাম যে বড় হয়ে তুমি কি হতে চাও। তাদের প্রায় 75 থেকে 80 জনের কমন উত্তর ছিল ডাক্তার হতে চাই। এর মধ্যে আপনার 7-8 জনের উত্তর ছিল কেউ আপনার ব্যবসায়ী হতে চায়, কেউ আপনার পাইলট হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু শিক্ষক হতে চায় না। একটা বাচ্চা শিক্ষক হতে চায় না। চীন আবার ঠিক বিপরীত। চীন আপনি 100 বাচ্চাকে জিজ্ঞেস করবেন, 90 থেকে 92 জন বলবে তারা শিক্ষক হতে চায়। কারণ কি জানেন, চীনের সবচেয়ে মর্যাদার পেশা হচ্ছে শিক্ষকতা। আর যার দরুন তারা একটা জ্ঞানী জাতি হিসেবে পুরো পৃথিবীতে আবির্ভাব হচ্ছে। আমেরিকা যে জায়গাটায়, আমেরিকার বড় ধরনের একটা
ল্যাকিং আছে। আমেরিকা কালচারালি ওরা দেখবেন যে একটা যুদ্ধপ্রবণ জাতি হিসেবে পৃথিবীতে পরিচিত হয়ে যাচ্ছে। যেখানে আপনার একটা অসুবিধা হয়, যেখানে একটা ঝামেলা হয়, আমেরিকার যে কোনো ফরম্যাটে আমেরিকা সেখানে জড়ায় যাচ্ছে, বা তাদের ইন্টেনশনই থাকে যুদ্ধ, যেহেতু তাদের অস্ত্রের ব্যবসা, অন্য অন্য ব্যবসা আছে। মানে এখন আপনি কল্পনা করবেন, মানে এটা ডোন্ট টেক ইট আদার ওয়ে, আমি জাস্ট বোঝার জন্য, মানে যেহেতু একটা ব্যবসায়িক সফর এটা, যে দোকানে আপনার কফিন বিক্রি করে তাদের টার্গেটই থাকে মানুষ যত মরবে তাদের ব্যবসা তত ভালো। এটাই তো একটা কমন সেন্স। আবার ঠিক আপনি দেখবেন যে যে দেশগুলো অস্ত্র বিক্রি, বিশেষ করে টপে তো আপনার আমেরিকা, তারা কিন্তু সবসময় চায় যে পৃথিবীর সব দেশে যুদ্ধ লাগুক, যুদ্ধ লাগলে অস্ত্রের চাহিদা বাড়বে, অস্ত্রের চাহিদা মানে আমাদের অস্ত্র আমরা ওইখানে প্রোভাইড করতে পারবো। তার মানে যুদ্ধটা কিন্তু তাদের জাতিগত চাওয়া হিসাব, যদি আমরা ওই হিসাবে গণনা করি। যেমন আমাদের জাতিগত চাওয়া কি, আমি অনেক প্রায় সময় অনুষ্ঠানে বলি যে আমাদের জাতিগত চাওয়া, আমরা হচ্ছে মানে আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে রেডিমেড গার্মেন্টস আইটেম, মানে দর্জি। তাহলে আমাদের জাতিগত চাওয়া ফেস্টিভ, পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠান হলে বিভিন্ন কাপড় চোপড় বাড়বে, কাপড় চোপড়ের চাহিদা বাড়ে, সেক্ষেত্রে আমাদের গার্মেন্টস শিল্পটা এগিয়ে যায়। ঠিক আমেরিকা কিন্তু আবার বিপরীত, যে তারা অশান্তি, যুদ্ধ, এগুলো তাদের অর্থনীতিকে আগায় নেয়। ঠিক আছে, কিন্তু চীন একটা দেশ, যে দেশটা সব দিক দিয়ে আগাচ্ছে। তারা অস্ত্র বানাচ্ছে, অস্ত্র বেচে, তারা কাপড় বিক্রি করে, তারা আপনার ড্রোন বিক্রি করে, তারা প্রযুক্তি বিক্রি করে, তারা রোবোটিক্সে বিলিয়ন বিলিয়ন ডলার, তারা বিমান তৈরি করতেছে, তারা গাড়ি শিল্পকে নতুনভাবে পৃথিবীতে আবির্ভাব করতেছে। প্রত্যেকটা জায়গায় তারা বিজনেসে এগিয়ে যাচ্ছে। 2 দিন আগে ডয়েচে ভেলে একটা নিউজ করলো, তারা এখন বিদ্যুৎটা, যেমন আগে আপনার টারবাইন নিচে দিয়ে জলবিদ্যুৎ বা বাতাসের বিদ্যুৎ উৎপন্ন করতো, এখন আর তারা পিলার টিলার ছাড়া টারবাইনকে উপরে বসাই দিচ্ছে। অর্থাৎ ধরেন এই যে শূন্য একটা বাতাসের টারবাইন বসাই দিচ্ছে, ওই টারবাইন বিদ্যুৎ উৎপন্ন করবে, ওইটা একটা যে কোনো মানে একটা কানেক্টিংয়ের মাধ্যমে আবার বিদ্যুৎকে প্রোভাইড করবে। তার মানে চীন যখন বিশ্বব্যাপী আপনার এই বিভিন্ন এই প্রযুক্তি নিয়ে আগায় যাচ্ছে, শিল্প বিপ্লব করতেছে, আমেরিকা কিন্তু তখন যুদ্ধ করে করে তার অর্থনীতি ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। ডলারের আধিপত্য সারা পৃথিবী থেকে সরে যাচ্ছে। যে ডলার আগে 76% লেনদেন হইতো ওয়ার্ল্ড ওয়াইড, সেটা এখন নামতে নামতে 48% চলে আসছে। লাস্ট যে ডাটা আমি পেলাম তাতে এটা 48% চলে আসছে। তার মানে পৃথিবীর সবাই এখন ডলার বিমুখ হয়ে যাওয়ার একটা ডলারাইজেশন, যেটাকে আমরা বলি, সেই ডলারাইজেশনের দিকে আবার চলে যাচ্ছে। আজকের যে সফরটা আমি আপনাকে একটা তালিকা দিচ্ছি, এই সফরে আমেরিকা কাকে নিয়ে যাচ্ছে আপনি একটু খেয়াল করবেন। অ্যাপেলের শীর্ষ কর্মকর্তা টিম কুক যাচ্ছে, টেসলা ও স্পেস এক্সের যে প্রধান ইলন মাস্ক যাচ্ছে, ব্ল্যাক রকের লেরি ফিক্স যাচ্ছে এখানে। এই সফরে অলরেডি আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি বেইজিং অবস্থান করছে, তার সাথে সফর সঙ্গী হিসেবে অ্যাপেলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, তারপরে টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক, ব্ল্যাক রকের লেরি ফিক্স, ম্যাটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়ে, ভিসার প্রধান, যে ভিসা যে কার্ড আমরা ইউজ করি সেই ভিসার প্রধান নির্বাহী রায়ান, আপনার বোয়িংয়ের প্রধান, বোয়িং তো বুঝছেন যে বিমানের যে ওয়ার্ল্ড ওয়াইড যে বিমানের বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি উডবার্গ, কার্গিলের প্রধান ব্রায়ান সাইকাস, আরও বেশ কিছু মার্কিন কোম্পানির বড় বড় যারা আছে তারা গেছে। তাদেরকে সম্ভবত চীন একটা শহরের টার্গেট করছে তাদেরকে ভিজিট করানোর জন্য, চংকিং যে শহরটা। এই শহর এই প্রি ভিজিট হিসাবে বিবিসি ওই শহরের একটা জায়গা নিয়ে তুলে ধরছে যে ওই শহরটা এখন কী অবস্থা। এই শহরটা একসময় প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল ছিল, আজকে থেকে 10-12 বছর বা 13 বছর আগে বা 14 বছর আগে। অর্থাৎ আপনি কল্পনা করবেন ডোনাল্ড ট্রাম্প 10 বছর আগে যে চীনে গিয়েছিল, ওই চীনের ওই জায়গাটা গ্রামের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মতো ছিল। সেই জায়গাটা এখন এতটা উন্নত প্রযুক্তির মাধ্যমে এতটা উন্নতির জায়গায় পৌঁছাইছে যে সেখানে একটা কিন্ডার গার্ডেন স্কুলে বিবিসি সাংবাদিকরা ক্যামেরা নিয়ে গেছে যে কিন্ডার গার্ডেন স্কুলে তারা কি করতেছে বাচ্চারা। সে বাচ্চারা আপনার পানির মধ্যে মাছের রোবোটিক্স তৈরি করে সেই মাছগুলোকে তারা পানিতে চালানো শিখতেছে। কল্পনা করেন আপনি। আমার যে সহকর্মী যে বললাম যে 3 দিন আগে চীন সফর থেকে আসছে, সে আমাকে বলল যে আমি একটা শহরে গেছি, ওই শহরটা জিংজাং একটা শহর মেবি, ওই শহরটা ওই শহরের মানুষের সাথে সে কথা বলছে। 10-12 বছর আগে এটা পুরো একটা প্রত্যন্ত গ্রাম ছিল, এখন ওই শহরে পুরা শহর মানে ফুল ঢাকা মেট্রো শহর যেরকম তার চেয়েও অন্তত 8-10 গুণ বেশি উন্নত সে জায়গাটা। এবং সেখানে আপনার ওই জায়গায় জায়গায় ঝাড়ু দেয়, ড্রোন উঠতে থাকে, ড্রোনের মাথায় একটা ঝাড়ুর মতো মাথা লাগাই দিছে, ওটা ঘুরতে থাকে আর এই যে এভাবে ঝাড়ু দিয়া সেই জায়গাগুলো পরিষ্কার করে। ওইখানে খাবার দেওয়া হচ্ছে রোবট। আপনি যে অর্ডার করবেন, এই ভাই একটা চটপটি পাঠান, তো রোবট ওই চটপটি বানায় রোবটের হাতে দিয়ে দেয়, সে আপনার কাছে এসে খাবার দিয়ে দিচ্ছে। তো আমার ওই কলিগ বললো যে সে একটু, আমরা যখন ফুড পান্ডা অর্ডার দিই, ওরা ফুড পান্ডা অর্ডার দিলে ড্রোন আইসা আপনার সামনে আইসা এভাবে খাবারটা ঝুলাই দেয়, তখন আপনি শুধু এখানে খুলে খাবারটা রেখে দিলে ড্রোন আবার চলে যাচ্ছে। কল্পনা করেন চীন কোথায় গেছে। বিশ্ব যখন মানে আমরা যখন বিভিন্ন, মানে আমি যদি আমেরিকার উদাহরণটা দিই, যে আমেরিকা এখন চীনের স্বর্ণাপন্ন হয়েছে আমি বলবো,
তারা যখন বিশ্বের যুদ্ধ খেলা নিয়ে ব্যস্ত, এই যুদ্ধ খেলার মধ্যে আমরা যেটা প্র্যাকটিক্যালি বললাম যে আজকে থেকে 6-7 দিন আগে সেরাটনে তারা আমাদের কাছে সৌরবিদ্যুৎ বিক্রি করতেছে। পৃথিবীর সব জায়গায় তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। আমেরিকা বুঝে গেছে যে এই যুদ্ধ খেলাটার বেশি দিন এই সচেতন পৃথিবীতে খেলা যাবে না, কারণ এখন তো পৃথিবী তথ্য প্রযুক্তিতে অনেক আগে গেছে। মানুষ সব আগে একটা যুদ্ধ লাগলে ধরেন জাপানে বোমা পড়ছে, এটা আমাদের কাছে খবর পৌঁছাইতে অনেক লম্বা সময়ের প্রয়োজন ছিল। এখন কিন্তু ওই ইরানে মিসাইল মারছে, এখন তো ইসরায়েলে পৌঁছায় নাই, এর আগে আমরা খবর পাই যাই ইরান মিসাইল ছেড়ে দিছে, 20 মিনিট পরে গিয়ে এটা ইসরায়েলে পড়বে। সো এটাতে ট্রাম্প বুঝে গেছে যে যুদ্ধ খেলাটা আসলে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না, অস্ত্র ব্যবসাটা, যার কারণে সে বিকল্প ব্যবসার দিকে ছোটার চেষ্টা করতেছে। যার ধরুন তার সফর সঙ্গীত আপনি বুঝছেন কারা নিছে, সেখানে বিমানের বোয়িং এর নিছে, পুরো সফর সঙ্গীত আমি বললাম। তার মানে আমরা যেটা বুঝতেছি এই যে সফরটা, এই সফরটা হচ্ছে একটা বাণিজ্য যুদ্ধের অবসান করার জন্য তারা চেষ্টা করতেছে। যদি এই সফরে বাণিজ্য যুদ্ধ অবসান না হয়, তাহলে মনে রাখতে হবে আগামীর পৃথিবীতে এই চীন এবং মার্কিন যে সম্পর্কটা, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাবে। এবং এই পরিস্থিতিটা গেলে এখানে আমার ধারণা, মানে যতটুকু আমার স্টাডি আছে, তাতে ক্ষতিগ্রস্ত হবে শুধু আমেরিকা। এবং এখানে কিছু জটিল কেমিস্ট্রি চলে আসছে। এই সফরের মধ্যে তাইওয়ান ইস্যুতে কথা হবে, এই সফরের মধ্যে ইরান ইস্যুতে কথা হবে, এই সফরের মধ্যে অন্য অর্থনৈতিক যে ট্যাক্স নিয়ে জটিলতা তৈরি করছে, এই ইস্যুগুলো নিয়ে কথা হবে। সব কিছু মিলে এই সফরটা আমেরিকার জন্য বিলিয়ন ডলার এঙ্গেজমেন্টের একটা সফর। এই সফরটা চীনের জন্য তার বাণিজ্য যুদ্ধ অবসানের একটা সফর। যদি এর মধ্যে দুই পক্ষের সমঝোতা না হয়, তাহলে আগামীর বিশ্বটা একটু চ্যালেঞ্জিং হবে। এবং খেপাটে বিশ্ব, আমরা জানি তো ট্রাম্প সাহেব একটু খেপাটে প্রেসিডেন্ট হিসেবে আমরা তাকে চিনি। এই খেপাটে প্রেসিডেন্টের এই সফর যদি সফল না হয়, তাহলে এই খেপাটে প্রেসিডেন্ট এমন কিছু আদেশ বা উদ্যোগ নিতে পারে যেগুলি গরিব রাষ্ট্র হিসাবে বা পিছিয়ে পড়া অর্থনীতি হিসেবে আমাদের মতো রাষ্ট্র সাফারার হতে পারি আমরা।